এখন আমি এই চ্যাপ্টারের সেকেন্ড টপিক বা সেকেন্ড অধ্যায় করাবো, সেটা হচ্ছে ইউজ অফ অ্যাপ্লিকেশনের সেকেন্ড টপিক, ইউজ অফ ডাইমেনশন। ঠিক আছে, তো অ্যাপ্লিকেশনের লাস্ট টপিক যেটা ছিল সেটা ছিল হচ্ছে ডিডিউসিং রিলেশন among the physical quantity. Physical quantity, ঠিক আছে। তো এটা কি হতে পারে? দেখো, ধরো আমার কাছে একটা ফিজিক্যাল কোয়ান্টিটি আছে, যে কোয়ান্টিটি ধরে নেওয়া হচ্ছে টাইম পিরিয়ড, এটা ফিজিক্যাল কোয়ান্টিটি। ঠিক আছে, টাইম পিরিয়ড, কার টাইম পিরিয়ড অফ এ পেন্ডুলাম। তার মানে ধরো আমার কাছে একটা পেন্ডুলাম আছে, পেন্ডুলামটা বব আছে, ঠিক আছে, এবং পেন্ডুলামটা ঘুরছে, দুলছে। বব আছে, তার মাস এম, তার লেন্থ আছে মানে হচ্ছে তার এল লেন্থ। হ্যাঁ, ধরো পেন্ডুলামটা একবার এদিকে গেল, আবার এদিকে চলে আসলো, এই আসতে তার সময় যেটা লাগে সেটা হচ্ছে টাইম পিরিয়ড বা স্মল টি। ধরো একটা পেন্ডুলাম আছে যার টাইম পিরিয়ড আমি স্মল টি নিয়েছি, ঠিক আছে। এই পেন্ডুলামটা যে টাইম পিরিয়ড সেটা কার কার উপর নির্ভর করে? এই পেন্ডুলামের টাইম পিরিয়ড নির্ভর করে, ধরে নাও এটা ডিপেন্ড করে কার উপর? আমি সম্পূর্ণ জানি যে তার লেন্থের উপর ডিপেন্ড করে। তার মানে আমার যদি লেন্থটা বড় হয়, তার মানে যদি আমার এই লেন্থটা যদি বড় হয়, তাহলে আমার পেন্ডুলামের মানে দোলনকাল বা পর্যায়কাল, টাইম পিরিয়ড, সেটা চেঞ্জ হবে, ঠিক আছে। অথবা আমি দেখলাম যে, মনে করলাম যে মাস অফ পেন্ডুলাম এর উপরেও নির্ভর করবে, যে আমার যদি মাস যা আছে এই মাসের ওপরেও পেন্ডুলামটা নির্ভর করবে, ঠিক আছে। আবার আমি দেখলাম যে আমার যে গ্রাভিটেশনাল অ্যাক্সেলারেশন, গ্রাভিটেশনাল যে অ্যাক্সেলারেশন আছে স্মল জি, তার উপরেও আমার নির্ভর করবে। কীভাবে? তার মানে ধরো এটার উপর যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, এটা যদি আমার মাটিতে থাকে তার উপর গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন যা, এটা যদি আমার পাহাড়ের উপর থাকে তার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন আলাদা। তাহলে তার উপরেও এর পর্যায়কাল বা টাইম পিরিয়ড নির্ভর করে। এটা যদি আমি ওয়েল নোন হই, যদি সম্পূর্ণভাবে জানি যে এই যে টাইম পিরিয়ডটা, এটা তার লেন্থ, তার মাস এবং তার গ্রাভিটেশনাল অ্যাক্সেলারেশনের উপর নির্ভর করছে, তাহলে এবং সেই ডিপেন্ডেন্সটা কীরকম, আমি যদি অ্যাজিউম করি এর ডিপেন্ডেন্সটা হচ্ছে এই কোয়ান্টিটিগুলোর প্রোডাক্ট টাইপ, ঠিক আছে। we assume the dependencies are product type। প্রোডাক্ট টাইপ বলতে কি বোঝানো হয়? ধরো পরের পৃষ্ঠায় করি আমি, the
ডিপেন্ডেন্সেস আর প্রোডাক্ট টাইপ। এটা মানে আমি বোঝাতে চাইছি, ধরো আমার যে কোয়ান্টিটি টাইম পিরিয়ড সেটা ডিপেন্ড করছে লেন্থের ওপর, মাসের ওপর, গ্রাভিটেশনালের ওপর, এবং এরা প্রত্যেকেই প্রোডাক্ট টাইপ। তাহলে এর ডাইমেনশন মানে এর ওপর কেমনভাবে ডিপেন্ডেন্ট আমি জানি না, মাসের ওপর কেমনভাবে ডিপেন্ডেন্ট জানি না, তাহলে লিখতে পারি L টু দি পাওয়ার A, M টু দি পাওয়ার B আর G টু দি পাওয়ার C, যেখানে A B C হচ্ছে কি আমার আননোন। কারণটা হচ্ছে এদের ডিপেন্ডেন্সি আমি জানি না, কিন্তু আমি বলতে পারি যে এদের প্রোডাক্টের উপর এরা ডিপেন্ড করে। তাহলে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট তুললে কি হয়, সাম কনস্ট্যান্ট k L টু দি পাওয়ার A, M টু দি পাওয়ার B, G টু দি পাওয়ার C, k হচ্ছে সাম কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার তাহলে এই ABC আমি কি করে ক্যালকুলেট করতে পারি? ABC ক্যালকুলেট করতে পারলে আমি অ্যাকচুয়ালি আমার টাইমটা লেন্থ, মাস এবং জি এর ওপর কীভাবে ডিপেন্ডেন্ট সেটা বুঝতে পারবো। ঠিক এই জায়গায় কোনো ইকুয়েশনকে আমি যদি ইকুয়াল আকারে লিখতে পারি, কোনো ইকুয়েশনকে আমি যদি ইকুয়াল আকারে লিখতে পারি, তাই তো, তাহলে কি করা যেতে পারে? টি এর যে ডাইমেনশন সেটা অবশ্যই এল, এম এবং জি এর ডাইমেনশনের সমান, যেটা আমরা আগের টপিকে পড়েছিলাম যে দুটো ইকুয়েশন যখন ইকুয়াল আসে তখন তাদের প্রত্যেকের ডাইমেনশন সেম হয়। ঠিক আছে, তো সেদিক থেকে আমরা বলতে পারি যে টি এর ডাইমেনশন ইকুয়াল টু, কে তো কনস্ট্যান্ট, তার কোনো ডাইমেনশন নেই, এল টু দি পাওয়ার এ, এম টু দি পাওয়ার বি, জি টু দি পাওয়ার সি এর ডাইমেনশনের সঙ্গে সমান। তাহলে চলো টি এর ডাইমেনশন কত হবে? টাইম পিরিয়ড ক্যাপিটাল টি। এল এর ডাইমেনশন কত হবে? এল এর ডাইমেনশন হবে হচ্ছে লেন্থ। এম এর ডাইমেনশন কি হবে? মাস। আর জি এর ডাইমেনশন কত হবে? এটা ক্যালকুলেট করলে আসে এল টু দি পাওয়ার -2। ঠিক আছে, তাহলে যদি আমি এই সবগুলো জানি তাহলে কি করতে পারি? তাহলে ইকুয়েশনে বসিয়ে দিতে পারি। ইকুয়েশনটা ছিল হচ্ছে টি ইকুয়াল টু কে এল টু দি পাওয়ার এ, এম টু দি পাওয়ার বি, জি টু দি পাওয়ার সি। তাহলে টি হচ্ছে ক্যাপিটাল টি, এল মানে হচ্ছে এল টু দি পাওয়ার এ, ক্যাপিটাল এম টু দি পাওয়ার বি হচ্ছে এল টু দি পাওয়ার -2 হোল টু দি পাওয়ার সি। ঠিক আছে, দেখো এম এর জায়গায় কিছু নেই, এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 0, টি ইকুয়াল টু কে কনস্ট্যান্ট, এম টু দি পাওয়ার বি, এল টু দি পাওয়ার কত হচ্ছে এ প্লাস সি, আর টি টু দি পাওয়ার -2c। ঠিক আছে, এবার তাদের পাওয়ারগুলোকে ইকুয়েট করলে কি পাওয়া যায়? এদের পাওয়ারগুলোকে ইকুয়েট করলে, কারণ দুপাশে সেম কোয়ান্টিটি আছে, তাহলে লেখা যায় বি ইকুয়াল টু 0, আর কি লেখা যায় এ প্লাস সি ইকুয়াল টু 0, আর লেখা যায় এটা তো 1 ইকুয়াল টু -2c। এখান থেকে পাই সি ইকুয়াল টু -12, বি তো 0, তাহলে এ -12 ইকুয়াল টু 0, এখান থেকে এ ইকুয়াল টু +12। ঠিক আছে, এটা করতে পারি। এই জায়গা থেকে আমি বলতে পারি তাহলে যে আমার যে ক্যাপিটাল স্মল টিটা সেটা সাম কনস্ট্যান্ট এল টু দি পাওয়ার কত, এল টু দি পাওয়ার এ ছিল 1/2, এবং এম টু দি পাওয়ার 0, তাই তো, এবং জি টু দি পাওয়ার -12 এর ওপর নির্ভর করে।
এবং সুন্দর করে লিখলে লেখা যায় টি ইকুয়াল টু কে ইন্টু রুট ওভার এল বাই জি। টি ইকুয়াল টু রুট ওভার এল বাই জি, এটা দিয়ে লেখা যায়। ঠিক আছে, তাহলে আমি যে ইকুয়েশনটা তৈরি করলাম সেখানে কেটা হচ্ছে আমার আননোন, আর এল আর জিটা হচ্ছে আমার রিলেশনে আবদ্ধ টি এর সঙ্গে, এবং এম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এখান থেকে খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় যে টাইম পিরিয়ড অবশ্যই এই সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে মাসের উপর নির্ভর করে না, এটা এল এবং গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের উপর নির্ভর করে। ঠিক আছে, তো ডাইমেনশনাল অ্যানালিসিসের মাধ্যমে, ডাইমেনশনাল মানে অ্যানালিসিসের মাধ্যমে আমি কোনো কোয়ান্টিটির রিলেশন অন্য কোয়ান্টিটির সঙ্গে কীভাবে রিলেটেড সেটা আমি বার করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এর লিমিটেশন কি হতে পারে? এই ডাইমেনশনাল অ্যানালিসিসের লিমিটেশন, প্রথম লিমিটেশন যেটা হতে পারে যে এই সমস্ত যে কোয়ান্টিটিগুলো আছে, এই সমস্ত যে কোয়ান্টিটিগুলো আমি বের করেছি, কে এল জি, এবং কি করে বার করলাম যে এরা প্রত্যেকেই ওয়েল নোন কোয়ান্টিটি, মানে আমি টাইম পিরিয়ডটা যেটা আছে সেটা অ্যাকচুয়ালি এল, এম এবং জি এর ওপর নির্ভর করে সেটা আমি জানি। ঠিক আছে, তাই জন্য আমি এই ইকুয়েশনটা ফর্ম করতে পারলাম, তাই জন্য আমি এই ইকুয়েশন ফর্ম করতে পারলাম বা তৈরি করতে পারলাম। তার মানে এই লিমিটেশন হতে পারে যে অল কোয়ান্টিটিস বা অল কোয়ান্টিটিস and its dependencies are well known। তো সবটাই আমি জানি যে এটা কার কার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, 2 নম্বর, যে এই মেথডটা একমাত্র কাজ করে তখনই যদি এই ডিপেন্ডেন্সিস আর প্রোডাক্ট টাইপ, এই ডিপেন্ডেন্সিস যদি প্রোডাক্ট টাইপ হয় তাহলেই এটা অ্যাকচুয়ালি কাজ করে, আদারওয়াইজ কিন্তু কাজ করে না। তাহলে এই ডিপেন্ডেন্সিস যদি প্রোডাক্ট টাইপ হয় তাহলেই কিন্তু একমাত্র কাজ করে। তো মানে হচ্ছে ডিপেন্ডেন্সিস আর প্রোডাক্ট টাইপ, প্রোডাক্ট টাইপ ছাড়া অন্য কিছু হলে কিন্তু আমি এই ইকুয়েশন থেকে কোনো যে এই ডিমেনশনাল অ্যানালিসিস আমি করতে পারবো না, এটা তার লিমিটেশন। ঠিক আছে, নিউমেরিক্যাল কনস্ট্যান্ট ক্যান নট বি নোন, নিউমেরিক্যাল যে কনস্ট্যান্টগুলো ছিল cannot be known, নিউমেরিক্যাল কনস্ট্যান্টগুলো জানা যাবে না। ধর এখানে যে কেটা আছে বা কনস্ট্যান্টটা আছে, এখানে যে কেটা আছে সেই কেটার ভ্যালু কত সেটা কিন্তু ডাইমেনশন থেকে জানা যাবে না। ঠিক আছে, 4, এই মেথডটা তখনই পসিবল যদি যতগুলো ইকুয়েশন থাকবে ঠিক ততগুলোই যদি আননোন থাকে। তার মানে the method works
এই মেথড তখনই কাজ করে অনলি ইফ কি হতে পারে there are as many equations available as there are unknowns. There are as many equations available as many unknowns. মানে যতগুলো আননোন থাকে ততগুলো আননোনই যদি ইকুয়েশন দেখ ইকুয়েশন আমার কতগুলো আমি এখানে 3টে ইকুয়েশন পেয়েছি, 1 2 3টে, আমার কাছে আননোন কত 3টে, এ বি সি, তাই তো এ বি সি আমার আননোন। তাহলে দেখ 3টে আননোন আর যদি আমার 3টে কি থাকে 3টে আননোন এবং যদি আমার 3টে ইকুয়েশন তৈরি হয় তাহলেই আমার এটাকে ইউজ করতে পারবো। ঠিক আছে, এবার অর্ডার অফ ম্যাগনিটিউড, পরবর্তী টপিক হচ্ছে অর্ডার অফ ম্যাগনিটিউড। এটা কি করতে, ধর সামথিং কোন একটা প্রচুর মানে কোয়ান্টিটিকে মেজার করছি, কোনো কোয়ান্টিটি মেজার করছি, হতে পারে একটা ডায়ামিটার মেজার করছি, কার সানের ডায়ামিটার ধরে নিলে সাপোজ এটা 1.39 into 10⁹9 মিটার, অথবা ধর আমি এখানে ডায়ামিটার অফ হাইড্রোজেন অ্যাটম, ঠিক আছে, এটা ধর মেজার করছি, সেটা ধর 1.06 into 10⁻⁻10 মিটার। এই দুটো সংখ্যার মধ্যে ইম্পর্টেন্ট কোনটা, এই দুটো যে সংখ্যাটা আছে তাদের মধ্যে ইম্পর্টেন্ট কোনটা, তাদের মধ্যে ইম্পর্টেন্ট কি এই সংখ্যা দুটো 1.39 বা 1.06 নাকি 10⁹9 and 10⁻⁻10। যদি সান তার রেডিয়াস বা ডায়ামিটার বোঝায়, সে ডায়ামিটারটা কত বড় বোঝায় সেটা বোঝাতে গেলে কি আমি 1.39 বললে সুবিধা হবে, নাকি যদি বলি 10⁹9 মিটার সেটা যুক্তিযুক্ত, অথবা যদি ডায়ামিটার অফ দ্য হাইড্রোজেন অ্যাটম সেটাকে যদি আমি 1.06 বলি সেটা যুক্তিযুক্ত হবে, নাকি 10⁻⁻10 মিটার সেটা বেশি যুক্তিযুক্ত। বোঝানোর বিষয় হচ্ছে এটা যে কোনো সংখ্যার যে প্রথম সংখ্যাটুকু সেটা যতটা ইম্পর্টেন্ট বোঝায় তারপরে 10⁻something যেটা থাকে সেটাই হচ্ছে বোঝায় তার অ্যাকচুয়াল মেজারমেন্ট, যে কত বড় তুমি মেজার করছো অথবা কত ছোট তুমি মেজার করছো। তার মানে এই 10⁹9 এটাই হচ্ছে অ্যাকচুয়াল মেজারমেন্টের ইম্পর্টেন্ট, যে তুমি কত বড় লেন্থ মেজার করছো। 10⁻10 মিটার এটাই অ্যাকচুয়াল মেজারমেন্টের ইম্পর্টেন্ট, যে তুমি কত ছোট লেন্থ মেজার করছো। এই জন্যই যে কোনো মেজারমেন্টকে লেখা হয় a ইন্টু 10⁻b আকারে, যেখানে এর ভ্যালু কত হতে পারে, এর ভ্যালু 10-এর থেকে ছোট হতে পারে। দেখ এই সংখ্যাটা 10-এর থেকে ছোট হতে পারে, কিন্তু 1-এর সমান বা 1-এর ছোট হতে পারে, ঠিক আছে। সো আর বি এর ভ্যালু কি হতে পারে, বি এর ভ্যালু হতে পারে পজিটিভ or negative, but they are always
ইন্টেজার। ঠিক আছে, তাহলে এই যে বি ভ্যালুটা বা 10⁻b ভ্যালু, এটাই অ্যাকচুয়ালি আমার অর্ডার অফ ম্যাগনিটিউড। কোনো সময় এটা 10⁻⁻৯, কোনো সময় এটা 10⁻⁻10। ঠিক আছে, এটাই অ্যাকচুয়ালি আমার অর্ডার অফ ম্যাগনিটিউড, এবং এটাকেই বলা হয় হচ্ছে আমার মেজারমেন্ট কতটা বড় বা কতটা ছোট সেটা 10⁻b এর ওপর নির্ভর করে। এটুকু জানলে ঠিক আছে। পরবর্তী বিষয়ে যাওয়া যেতে পারে যে আমি কোনো কিছু যদি মেজার করি, ধর আমি কোনো একটা কোয়ান্টিটিকে মেজারমেন্ট করছি, ধরে নে আমার কাছে একটা কি আছে, দাড়িপাল্লা আছে। ঠিক আছে, ধর কোনো কিছুকে আমি মেজার করছি, দাড়িপাল্লায় কি মেজার করছি, ধরে নে কোনো কিছু ভর মেজার করছি আমি। ঠিক আছে, তার মানে আমি এখানে কোনো কিছুর মাস বা ভর মেজার করছি। এই যে মেজারমেন্ট করছি, আমি কি অ্যাকচুয়ালি সেটা মানে এখানে একটা দাড়িপাল্লা বসাচ্ছি, এখানে সেই বস্তুটাকে বসাচ্ছি, বসিয়ে মেজার করছে, বস্তুটার অ্যাকচুয়াল যে মাস সেটা কি মেজার করতে পারছি? না। বিষয় হচ্ছে যে আমরা যখনই মেজারমেন্ট করি তখনই মেজারমেন্টের সময় অনেকটা আমরা এরর ক্যালকুলেট করি। ঠিক আছে, কিভাবে সেই এররগুলো আসে? তার মানে আমি অনেক রকমভাবে এররগুলো আসতে পারে। এরর বা মেজারমেন্টের যে এরর হয়, ওরা একটা মাস ক্যালকুলেট করছে, এটা হতে পারে 10.1 কেজি, পরের বার হতে পারে 10.09 কেজি, অথবা পরে হতে পারে 0.2 কেজি, হতেই পারে মেজার বারবার করার পর। এই যে তার মানে মেজারমেন্ট বুঝতে পারছি দেখে যে মেজারমেন্টগুলো কিন্তু অ্যাকুরেটলি আসছে না, তার মানে এই বস্তুর যে মাস সেটা অ্যাকুরেটলি আমি ক্যালকুলেট করতে পারছি না। এখান থেকে আমার এরর ক্যালকুলেশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে পড়ে, এবং এই এরর দু রকম হয়। একটা হয় হচ্ছে সিস্টেমেটিক এরর, আরেকটা হয় হচ্ছে তোর র্যান্ডম এরর। তাহলে এই যে সিস্টেমেটিক এরর হচ্ছে, সিস্টেমেটিক এরর কার কার উপর নির্ভর করে? সিস্টেমেটিক এরর নির্ভর করে তোর অনেকগুলো ফ্যাক্টরের উপর। প্রথম পয়েন্টটা হতে পারে যে ইনস্ট্রুমেন্টাল এরর। ইনস্ট্রুমেন্টাল এরর কেমন? ধর তোর কাছে একটা ইনস্ট্রুমেন্ট আছে, লেন্থ স্কেল, সেই স্কেলটা শীতকালে মানে লেন্থের সব দাগগুলো ঠিকঠাকভাবে দেওয়া নেই। তার মানে এই ইনস্ট্রুমেন্টটা হতে পারে যে এর যে দাগগুলো, যে মার্কগুলো করা আছে সেটা প্রপার পজিশনে দেওয়া নেই। ঠিক আছে, তো এটা এক ধরনের ইনস্ট্রুমেন্টাল এরর হতে পারে। ইনস্ট্রুমেন্টাল এরর নিয়ে আমি আরও ডিটেলস আলোচনা করব যখন আমি অ্যাকচুয়ালি স্লাইড ক্যালিপার্স বা স্ক্রু গেজ নিয়ে আলোচনা করব, এবং সেখানে দেখা যায় যে জিরো এরর একটা বড় এরর, ইনস্ট্রুমেন্টাল এরর। অনেক সময় দেখা যায় যে পজিটিভ এরর দেখা দিচ্ছে, অনেক সময় দেখা যায় যে সেখানে নেগেটিভ এরর দেখা দিচ্ছে। এগুলো ইনস্ট্রুমেন্টের একটা এরর। ঠিক আছে, ব্ল্যাক ক্ল্যাশ এটাও কিন্তু এক ধরনের গুরুত্বপূর্ণ
এরার, ইনস্ট্রুমেন্টাল এরারের মধ্যে পড়ে। ঠিক আছে। দ্বিতীয় নম্বর এরারটা হচ্ছে পার্সোনাল এরার। পার্সোনাল এরার কিরকম হতে পারে? ধর পার্সোনাল এরার কিরকম হতে পারে, ধরে নে যে আমি যে ইনস্ট্রুমেন্টটা ইউজ করছি তার প্রপার হ্যান্ডেলিং আমি জানি না, তাহলে ল্যাক অফ প্রপার হ্যান্ডেলিং, তার জন্য আমার ইনস্ট্রুমেন্টে আমি মেজারমেন্ট করছি বারবার ভুল হচ্ছে, ল্যাক অফ প্রপার হ্যান্ডেলিং। ঠিক আছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্যারালাক্স। এটা একটা মারাত্মক এরর। ধর কোনো একটা বস্তুকে তুই মেজার করছিস, একটা হাইট মেজার করছিস, যা ধর 10 মিটার, তো তুই একটা 10 মিটার স্কেল নিলি, নিয়ে এর সামনে রাখলি, স্কেলটা ধর 12 মিটার, তুই এটাকে স্কেলটা নিয়ে রাখলি এর সামনে। তুই যদি লম্বভাবে মেজার করিস তাহলে তুই 10 মিটার মেজার পেলি, কিন্তু তুই যদি লম্বভাবে মেজার না করে সামান্য অ্যাঙ্গেলকে দেখিস তাহলে দেখবি তারা 10 মিটার দেখতে পাবি না, তার থেকে ছোট কিংবা বেশি দেখবি। তার মানে আমি কিভাবে মেজারমেন্ট করছি বা অবজারভেশনটা কিভাবে করছি, লম্বভাবে বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে অবজারভেশন করছি কি চোখটাকে রেখে, অথবা কোনো কোণ করে অ্যাঙ্গেল করে আমি দেখছি কিনা, তার উপর আমার এই মেজারমেন্ট এটাও উল্টোপাল্টা আসে। এই ধরনের এরারকে বলা হয় হচ্ছে প্যারালাক্স এরার। ঠিক আছে। আর কি হতে পারে? অথবা আরো এরার হতে পারে সিস্টেমেটিক এরারের মধ্যে এরার ডিউ টু এনভায়রনমেন্ট। এরার ডিউ টু এনভায়রনমেন্ট, সেটা কি হতে পারে? ধর যে কোনো জায়গার টেম্পারেচার হঠাৎ করে চেঞ্জ করলো বা বেড়ে গেল, তো সেই জায়গার যে মেজারমেন্ট সেটাও তার উপর নির্ভর করে। কোনো জায়গায় দেখা গেল প্রেশার খুব বেড়ে গেল, কোনো জায়গায় দেখা গেল হিউমিডিটি বা আর্দ্রতা সেটাও বেড়ে গেল এক্সপেরিমেন্ট করার সময়, এবং সেই প্রত্যেকটা ফ্যাক্টর তোর মেজারমেন্টের ওপর একটা এরর তৈরি করে। এটাকে বলা হয় হচ্ছে এরর ডিউ টু এনভায়রনমেন্ট। তো এগুলো গেল হচ্ছে তোর সিস্টেমেটিক এররের মধ্যে। আরেক ধরনের এরর আছে, এটাকে বলা হয় হচ্ছে র্যান্ডম এরর। র্যান্ডম এররটা খুব ইন্টারেস্টিং এই কারণে, ধর তুই একটা বস্তু আছে, তাকে তুই মেজার করছিস, তার মাস মেজার করছিস, তোর প্রথমবার মেজারমেন্টে আসলো 10 কেজি, তারপর এবার আসলো একই মেজারমেন্ট, তারপরে এবার আসলো, তার মানে তুই যতবারই এর মাস মেজার করছিস ততবারই তুই ডিফারেন্ট ভ্যালু পাচ্ছিস। এবং তুই যদি খুব ভালো হোস তুই সিস্টেমেটিক এরারগুলোকে মিনিমাইজ করছিস, যে ইনস্ট্রুমেন্টাল এরার, পার্সোনাল এরার, বা এই যে তোর এনভায়রনমেন্টাল এরার, যেটা তোর হাতে অনেকটা কন্ট্রোলে থাকে না অনেক সময়, এরার ডিউ টু এনভায়রনমেন্ট, এটাকে তুই যখন মিনিমাইজ করছিস, করার পরেও তুই যখন মেজারমেন্টটাকে করছিস তখনও দেখছিস যে এক ধরনের এরার তৈরি হচ্ছে, এবং যে এরারগুলো তোর রিপিটেড মেজারমেন্টের জন্যই তৈরি হচ্ছে। তুই যদি একবার মেজারমেন্টের পরে আরও 3-4বার মেজারমেন্ট করিস, যতবার এই মেজারমেন্টটা করছিস ততবার এই এররটা চলে আসছে, এবং এর কোনো ডেফিনিট কারণ নেই। এটা হতে পারে যে তোর মেজারমেন্টের জন্য, হতে পারে তোর যে ভ্যালুগুলো আসছে সেই ভ্যালুগুলো তোর এই মিনিমাইজ না করার জন্য এই মেজারমেন্টগুলো আসছে, মানে এররগুলোকে মিনিমাইজ না করার জন্য এই এররগুলো আসছে। এই ধরনের এরর যেটা র্যান্ডম মেজারমেন্টের জন্য তৈরি হয় বা রিপিটেড মেজারমেন্টের জন্য আসে,
সেটা ভ্যারিয়াস কারণের জন্য হতে পারে, এবং সেটাকে বলা হচ্ছে র্যান্ডম মেজারমেন্ট। দেখা গেলো তুই প্রথমে এটা মেজার করলি M1, তারপর মেজার করলি M2, একই কোয়ান্টিটি M3, বা ডিফারেন্ট একই কোয়ান্টিটি হলেও তোর মানগুলো প্রথমে M1 আসছে, তারপর M2 আসছে, তারপর M3 আসছে, এবং সো অন। ঠিক আছে, এটা হচ্ছে র্যান্ডম এরার। এবং ঠিক এই ধরনের জন্যই বলা হয় যে নো মেজারমেন্ট ইজ পারফেক্ট। কোনো মেজারমেন্টই পারফেক্ট না, কারণ প্রত্যেকটা মেজারমেন্টে আমার এরর থাকবেই। ঠিক আছে, তাহলে এবার আমি এই এররগুলোকে ক্যালকুলেট করতে চাই। ঠিক আছে, ক্যালকুলেশন অফ এরর, এই এররগুলোকে আমি ক্যালকুলেট করতে চাই। প্রথম বিষয় টপিকটা হচ্ছে ট্রু ভ্যালু। ট্রু ভ্যালু কি করে মেজার করতে পারি? ধর আমি কোনো কোয়ান্টিটি, ফিজিক্যাল কোয়ান্টিটি ধরে নে, তার মাস ক্যালকুলেট করছি M। এই ক্যালকুলেশনে আমি ডিফারেন্ট মাসের ভ্যালু পাচ্ছি। ধরে নে প্রথম ভ্যালুটা হচ্ছে আমার A1, তারপরে ভ্যালু A2, তারপরে ভ্যালু A3। করতে করতে আমি যদি n সংখ্যক বার মেজার করি, n সংখ্যক ভ্যালু পাই, তাহলে ভ্যালু A1 হচ্ছে ধরে নে 5 কেজি, A2 ধরে নে হচ্ছে 5.22 কেজি, A3 ধরে নে 5.3 কেজি। তো এইরকম যদি ভ্যালু পাওয়া যেতে থাকে, এবং তাহলে আমি অ্যাকচুয়াল ভ্যালু কী করে বার করব? অ্যাকচুয়াল ভ্যালু তো আমি জানি না, আমি মেজারমেন্টের পর ডিফারেন্ট ভ্যালু পেয়েছি কাছাকাছি। তাহলে ট্রু ভ্যালু বলা হয় হচ্ছে, চলো এদের মিন করে দিই। তাহলে A1 প্লাস A2 প্লাস A3 ডট করে প্লাস AN, মিন করছি মানে কত দিয়ে ভাগ করব? N দিয়ে। যে ভ্যালুটা পাচ্ছি আমি তাকে বলছি মিন ভ্যালু, এবং এটাকেই বলছি আমি ট্রু ভ্যালু। ঠিক আছে, তাহলে কোনো মেজারমেন্টের ট্রু ভ্যালু বলতে তার মিন মেজারমেন্ট ভ্যালুটাকেই বোঝানো হয়। ক্লিয়ার? দু নম্বর ক্যালকুলেশনটা হচ্ছে অ্যাবসলিউট এরর। অ্যাবসলিউট এরর কাকে বলে? ধর আমি তো মিন ভ্যালু তো বের করে ফেললাম আগেরটা থেকে, তাই তো? কিন্তু সেই মিন ভ্যালুর যে ভ্যালু, সেটা কি A1 এর সঙ্গে সমান? অবশ্যই না। তাহলে মিন ভ্যালুটা অবশ্যই ডিফার করছে A1 থেকে। সেই ডিফারেন্সটা হচ্ছে ইন মেজারমেন্ট অফ A1। যখন A1 মেজারমেন্ট করেছিলাম তখন মিন ভ্যালুর থেকে যা ওটা ডিফার করেছে সেটাই হচ্ছে A1 মেজারমেন্ট করার এরার, তাই তো? যখন আমি A2 মেজারমেন্ট করেছিলাম তখনও মিন ভ্যালুর থেকে সেটা যতটা ডিফার করেছিল ইন মেজারমেন্ট অফ A2, সেটাই হচ্ছে আমার A2 মেজারমেন্টের এরার। এই এররগুলো অ্যাকচুয়ালি তোর মিন ট্রু ভ্যালুর থেকে যতটা ডিফার করছে ততটাই হচ্ছে তার এরার। ঠিক আছে, তাহলে কত এরার থাকতে পারে? যদি n টাইম বার আমি মেজারমেন্ট করি, ট্রু ভ্যালুর সঙ্গে an এর যা ডিফারেন্স সেটা হচ্ছে আমার তার এরার। তাহলে আমার অ্যাবসলুট এরার কতগুলো হতে পারে? n সংখ্যক অ্যাবসলুট এরার হতে পারে আমার।
আমার n সংখ্যক অ্যাবসলিউট এরর হতে পারে, এবং সেটা ট্রু ভ্যালু থেকে অ্যাকচুয়াল মেজারমেন্ট কতটা ডিফার করছে বা কতটা পার্থক্য হচ্ছে তারই ফলাফল। এই 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 যে এই A1 অবশ্যই এ মিনের থেকে ছোট হতে পারে, তাহলে ডেল্টা A1 পজিটিভ হতে পারে। যদি A1টা বড় হয়ে যায় তাহলে ডেল্টা A1টা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই ডেল্টা A1 এটা পজিটিভও হতে পারে, এটা নেগেটিভও হতে পারে। তাহলে এই অ্যাবসলিউট এররটা বা ডেল্টা A1 বা ডেল্টা A2 বা ডেল্টা A3 বা ডেল্টা AN এটা পজিটিভও হতে পারে অথবা নেগেটিভও হতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে মিন অ্যাবসলিউট এরর। মিন অ্যাবসলিউট এরর কি হতে পারে, যে ধরো আমার তো মেজারমেন্ট করছি আমি, যেখানে ডেল্টা A1 হচ্ছে আমার পেয়ে গেছে একটা এরর, ডেল্টা A2 একটা এরর পেয়েছি, ডেল্টা A3 একটা এরর পেয়েছি, বাট আমি টোটাল যে কত রকম মানে টোটাল এররটা আমি কীরকম হতে পারে সেটা আমি যদি ক্যালকুলেট করতে চাই তাদের মড নেব। মড নেব কেন? কারণ তারা হতে পারে পজিটিভ, হতে পারে নেগেটিভ, তারা হতে পারে পজিটিভ অথবা হতে পারে নেগেটিভ। যেহেতু পজিটিভ বা নেগেটিভ হতে পারে তাই তাদের আমরা মড নেব। ঠিক আছে, এবং এই যে মড ভ্যালু নিচ্ছি, শুধু মড না, তাদের অ্যাভারেজ নেব। তাদের কতগুলো সংখ্যক আছে? ডেল্টা AN সংখ্যক আছে, তাদের অ্যাভারেজ নেওয়া মানে n দিয়ে ভাগ করা, এটাই হচ্ছে আমার ডেল্টা A অ্যাভারেজ। তাহলে মিন অ্যাবসলিউট এরর বলতে বোঝায়, মিন অ্যাবসলিউট এরর বলতে বোঝায় যে আমার কতগুলো কি করেছি, কতগুলো আমি এররটাকে ক্যালকুলেট করেছি। ঠিক আছে, তাহলে আমার ফাইনাল রেজাল্ট অফ মেজারমেন্ট কি হতে পারে? মেজারমেন্টের পরে আমার যে ফাইনাল রেজাল্ট বেরালো, কার কোনো একটা কোয়ান্টিটিকে ধর মেজারমেন্ট করলাম, সেটা কি হতে পারে? কোয়ান্টিটি যদি এ ক্যালকুলেটটা হতে পারে তার ট্রু ভ্যালু প্লাস মাইনাস তার ডেল্টা A অ্যাভারেজ। ঠিক আছে, প্লাস মাইনাস কেন? কারণ এটা পজিটিভও হতে পারে নেগেটিভও হতে পারে। এবার মানে প্লাস মাইনাস মানে হচ্ছে ডেল্টায় সবসময় তোর পজিটিভ আসবে কারণ একটা মোড নেওয়া হয়েছে ডেল্টা A অ্যাভারেজ। বাট প্লাস মাইনাস দেওয়ার কারণটা হচ্ছে এই ট্রু ভ্যালুর থেকে এটা এত বেশি বা এত কম হতে পারে। তার কারণ, তার মানে বোঝাচ্ছে হচ্ছে যে এই যে আমার মেজারমেন্টটা বা A এর মেজারমেন্টটা কী কী ভ্যালু হতে পারে? এই মেজারমেন্টটা হতে পারে AM প্লাস ডেল্টা A বার টু AM মাইনাস ডেল্টা A বার। তাহলে এর মধ্যে যা খুশি মান হতে পারে। এই মেজারমেন্টটা AM প্লাস A বার ট্রু ভ্যালু এবং এই দুটো ভ্যালুর মধ্যবর্তী যা মান হতে পারে। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি আমার টোটাল মেজারমেন্ট A। এবার তার পরবর্তী টপিক যে রিলেটিভ এরর। রিলেটিভ এরর or fraction error or proportional error একই জিনিস সব। প্রপোর্শনাল এরর এগুলো কি জিনিস? রিলেটিভ এরর, ফ্র্যাকশন এরর আর প্রপোর্শনাল এরর এগুলো সবই একই জিনিস। ঠিক আছে, অ্যাকচুয়ালি
যে আমি যে মিন অ্যাবসলিউট এররটা বের করেছিলাম, ডিভাইডেড বাই যে ট্রু ভ্যালু, এটাই হচ্ছে আমার, সেটা অ্যাকচুয়ালি কি ছিল, মিন অ্যাবসলিউট এরর ডিভাইডেড বাই যে ট্রু ভ্যালুটা ছিল, সেটাই হচ্ছে আমার রিলেটিভ এরর। or proportional error। ঠিক আছে, তাহলে এই যে এররটা বা এই যে অনুপাতটা, রেশিওটা, এটাই হচ্ছে আমার রিলেটিভ এরর অর প্রপোর্শনাল এরর। ঠিক আছে, এবার আসে হচ্ছে পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর কীরকম হতে পারে? পার্সেন্টেজ এরর হতে পারে যে যে প্রপোর্শনাল এরর যেটা আমি বের করছিলাম, সেটা ইন্টু 100%, এটাই হচ্ছে আমার পার্সেন্টেজ এরর। প্রপোর্শনাল এরর কত ছিল? ডেল্টা এম বার বাই এম ইন্টু 100%, এটাই হচ্ছে আমার প্রপোর্শনাল এরর। ঠিক আছে, এবার আমরা আরও একটু এরর নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমি বিভিন্ন ধরনের এরর কি করে কম্বাইন্ড করে বা কম্বিনেশন অফ এরর। কম্বিনেশন অফ এরর, যার প্রথমে হচ্ছে এরর্স ইন অ্যাডিশন। ধর কি করে অ্যাডিশন হতে পারে, ধর একটা মেজারমেন্ট করছি এক্স, যে মেজারমেন্টটা আমার দুটো কোয়ান্টিটির উপর নির্ভর করে, এ প্লাস বি এর ওপর। তাহলে এ অ্যাকচুয়ালি মেজারমেন্ট করছি আমি, বি অ্যাকচুয়ালি মেজারমেন্ট করছি আমি, এবং তাদের যোগফলই হচ্ছে আমার এক্স এর মেজারমেন্ট। মানে ধরে নে এ হচ্ছে আমার একটা লেন্থ L1 মেজারমেন্ট করছি, বি হচ্ছে আরেকটা লেন্থ L2 লেন্থ, অ্যাকচুয়াল আমার লেন্থ মেজারমেন্ট করছি হচ্ছে L1 প্লাস L2। ঠিক আছে, তো সেরকম করে তুই ভাবতে পারিস। যদি সেরকম হয় তাহলে এই মেজারমেন্টের সময় একটা এরর তৈরি হবে, তাহলে ডেল্টা এ একটা এরর তৈরি হয়েছে ইন মেজারমেন্ট A1, ডেল্টা বি একটা এরর তৈরি হয়েছে ইন মেজারমেন্ট B1, তাহলে ডেল্টা এক্স একটা মেজারমেন্ট এরর তৈরি হবে যখন আমি এক্সটাকে মেজার করব। ঠিক আছে, কিন্তু A1 B1 না AB। তাহলে এক্সটাকে কেমন ভাবে লেখা যায়? এক্স অ্যাকচুয়ালি প্লাস মাইনাস ডেল্টা এক্স, এ অ্যাকচুয়ালি প্লাস মাইনাস ডেল্টা এ, আর বি অ্যাকচুয়ালি প্লাস মাইনাস ডেল্টা বি। তাহলে এখান থেকে দেখ লেখা যায় এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স ইকুয়াল টু এ প্লাস বি প্লাস মাইনাস ডেল্টা বি, আর কমন নেওয়ার দরকার নেই, ডেল্টা বি প্লাস মাইনাস ডেল্টা এ। তাহলে এ দুটো কেটে যাচ্ছে, পড়ে থাকছে কি? পড়ে থাকছে হচ্ছে ডেল্টা এক্স প্লাস মাইনাস ইকুয়াল টু ডেল্টা এ
প্লাস মাইনাস ডেল্টা বি। তো এটাকে লেখা যায় ডেল্টা এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস ডেল্টা বি, এবং এটাই হচ্ছে তোর এরর, অ্যাকচুয়াল এরর ডেল্টা এক্স। তার মানে আমি যখন ডেল্টা এক্স ক্যালকুলেট করছি, মানে এক্স এর এরর ক্যালকুলেট করছি ডেল্টা এক্স, সেটা অ্যাকচুয়ালি আমার ডেল্টা এক্স ইকুয়াল টু ডেল্টা এ প্লাস ডেল্টা বি, প্লাস মাইনাস অবশ্যই। এটা হচ্ছে যখন আমার অ্যাডিশন হলো। ঠিক একই রকমভাবে যদি আমার সাবস্ট্রাকশন হয়, সাবস্ট্রাকশন বলতে ধর কোনো একটা কোয়ান্টিটি আছে এক্স ইকুয়াল টু এ মাইনাস বি, ই হচ্ছে একটা মেজারমেন্ট, বি হচ্ছে আরেকটা মেজারমেন্ট, তাহলে এর একটা এরর আসবে ডেল্টা এ, বি এর একটা এরর আসবে ডেল্টা বি, তাহলে এক্স এর একটা এরর আসবে ডেল্টা এক্স। একই রকমভাবে আমি ক্যালকুলেট করে দেখাতে পারি যে ডেল্টা এক্স এর এররটা অ্যাকচুয়ালি ডেল্টা এ প্লাস ডেল্টা বি। ঠিক আছে, এটা দেখানো যায়, এটা আর করলাম না, একই রকমভাবে তুই ক্যালকুলেট করতে পারিস। একই রকমভাবে ধর যদি আমার এরর ইন মাল্টিপ্লিকেশন দেখায়, or ডিভিশন, সেটা কেমন? ধর তোর এক্স একটা মেজারমেন্ট, সেটা হতে পারে তোর এ বাই বি অর্ডার অর এ ইন্টু বি অর্ডার, তখন তোর ডেল্টা এক্স কত হবে? কোশ্চেনটা হচ্ছে এটাই। তাহলে ধর তোর, আমি প্রথমে এটা করি, এটা তোদের জন্য রেখে দিলাম। এটা করলে দেখে নে তোর এররটা কেমন হবে। এক্স প্লাস মাইনাস ডেল্টা এক্স ইকুয়াল টু কিরকম আছে, এ প্লাস মাইনাস ডেল্টা এ ইন্টু বি প্লাস মাইনাস ডেল্টা বি, তাই তো? তাহলে এক্স কমন নেওয়া যায়, ওয়ান প্লাস মাইনাস ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু এ ওয়ান প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ ইন্টু বি ওয়ান প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি। বি বি এক্স কেটে যাচ্ছে কারণ এক্স ইকুয়াল টু এ বি। তাহলে দেখ ওয়ান প্লাস মাইনাস ডেল্টা এক্স বাই এক্স ইকুয়াল টু ওয়ান, গুণ করে দিলে প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি প্লাস মাইনাস ডেল্টা এ ডেল্টা বি বাই এ বি। এই কোয়ান্টিটিটা খুবই ছোট, এই যে এই কোয়ান্টিটিটা খুবই ছোট, তাই এটা টেন্স টু জিরোর কাছাকাছি আসে। ঠিক আছে, এটা টেন্স টু জিরোর কাছাকাছি আসে। যদি সেটা হয় তাহলে কি পড়ে থাকে আমার? অ্যাকচুয়ালি পড়ে থাকে ডেল্টা এক্স বাই এক্স প্লাস মাইনাস ইকুয়াল টু প্লাস মাইনাস ডেল্টা এ বাই এ প্লাস মাইনাস ডেল্টা বি বাই বি। তার কারণ এখানে ওয়ান ওয়ানগুলো দেখ কেটে যায়। ঠিক আছে, তো এটা অ্যাকচুয়ালি আমার যদি গুণ আকারে থাকে তাহলেও এটা ক্যালকুলেশন, আর যদি ভাগ আকারে থাকে তাহলে এটা আমার অ্যাকচুয়াল ডেল্টা এক্সের ক্যালকুলেশন। ভাগটা তোরা নিজেরা করিস। ঠিক আছে, যদি কখনো এরকম আকারে থাকে এ টু দি পাওয়ার এন, পরের পৃষ্ঠার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন বাই বি টু দি পাওয়ার এন, or x equal to
এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এম আকারে থাকে, তখন কি হবে? তখন আমি ডেল্টা এক্স কী করে ক্যালকুলেট করব? এটা একটা দেখিয়ে দিই। ধর তোর এটার ক্ষেত্রে কি হবে, দুপাশে আমি ln x নিয়ে নিলাম, তাহলে এটা কত হবে? ln a টু দি পাওয়ার n মাইনাস ln b টু দি পাওয়ার n ইকুয়াল টু n ln a মাইনাস m ln b। ডেরিভেটিভ করে দিই। ডেরিভেটিভ করলে কি হবে? dx বাই x ইকুয়াল টু n dA বাই a মাইনাস m dB বাই b। এবার দেখ dA, তাই তো, dA মানে হচ্ছে এই কোয়ান্টিটিটা, ডিবি মানে হচ্ছে এই কোয়ান্টিটি। এই কোয়ান্টিটিগুলো কি হতে পারে? অ্যাকচুয়ালি এরর হতে পারে। এররটা কি অ্যাকচুয়ালি? পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে। তাহলে ডিএ হতে পারে প্লাস মাইনাস ডেল্টা এক্স, ডিবি এরর তো এগুলো প্লাস মাইনাস ডেল্টা এ প্লাস মাইনাস ডেল্টা বি, আর ডিএক্স এটা তাহলে কি হবে? প্লাস মাইনাস ডেল্টা এক্স। যদি সেখান থেকে করা যায় তাহলে ডেল্টা এক্স বাই এক্স প্লাস মাইনাস এন ডেল্টা এ বাই এ প্লাস এম ডেল্টা বি বাই বি। তাহলে তুই যেভাবেই দেখিস না কেন তোর ডেল্টা এক্স বাই এক্স ক্যালকুলেট এভাবে করা যায়। তো আজকে এইটুকুনি পড়াচ্ছি, ঠিক আছে?